পূর্বের পার্টে আমরা দেখেছি লিকে আবার জীবিত দেখে যে হতবাক হয়ে যায়। আর এই পার্টের শুরুতে সিন্ডি লিকে বিজনেসম্যান ভেবে তার সাথে দেখা করতে যায়, কিন্তু লিয়ের লোক বলে সে আপনার সাথে দেখা করতে তৈরি নয়। তাই সিন্ডি রেগে যায় আর বলে সে আমার হোটেলে থেকে আমার সাথে দেখা করতে চায় না, কিভাবে এরকম করে। কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট তাকে শান্ত করে বলে, ম্যাডাম, ধৈর্যের ফল মিষ্টি হয়, আপনি তো জানেন, একটু চুপ করুন। ওইদিকে জেজের বাসায় সিরিয়াস ডিসকাশন চলছিল যে লি আবার এসেছে, না জানি কোন বিপদ দাঁড় করাবে আমাদের সবার জন্য। নীল তখন বলে এখানে তো পুরো কোরিয়া আমাদের হাতে আছে, লি আমাদের কিছুই করতে পারবে না। তখন জিরাট এসে বলে এখন লিয়ের ওপর আর ডেভিড হত্যার কেস নেই, কারণ প্যানির অ্যাসিস্ট্যান্ট মরার আগে এটা কবুল করেছিল যে সেই হত্যাকারী, এই জন্য লি এখন মুক্ত। মনে রেখো এটা, সে যা ইচ্ছা তাই করতে পারবে। আর এইসব কিছু পসিবল হয়েছে ওই বসের জন্য যে লিকে প্রোটেক্ট করছে। আমাদের খারাপ দিনের জন্য তৈরি থাকতে হবে। তখন যে প্যানিকে কল করে, কারণ সে জেজেকে বলেছিল লি মারা গেছে, কিন্তু তার নাম্বার বন্ধ আসে। ওইদিকে রশি লিকে বলে আমার প্যানির উপরে সন্দেহ আছে। লি তখন বলে প্যানির উপরে সন্দেহ? তার উপর কখনো সন্দেহ করো না, কারণ সে আমার জন্য অনেক কিছুই করেছে, সেটা তুমি জানো না। রশি তখন বলে তারপরেও আমাদের তার উপরে নজর রাখতে হবে। এটা প্যানির ফোনের কপি, মানে প্যানির ফোনে যে কল করবে সেটা এখানেও আসবে, তার থেকে জানা যাবে যে তাকে কল করেছিল নাকি না। অন্যদিকে মোজোকে দেখানো হয় যে ডোডো গ্রুপের হোটেলে আসে, কারণ প্যানি তাকে কার্ড দিয়ে ইনভাইট করেছিল। মোজোকে দেখে সিন্ডির অ্যাসিস্ট্যান্ট বলে এখানে ভিকারিওয়ালা অ্যালাও না, বের হয়ে যাও। তখন প্যানি এসে বলে আরে এটা কিরকম কথা বলছো, সে আমাদের গেস্ট, আর সে কের সাথে দেখা করতে এখানে এসেছে। এটা বলে সে মোজোকে লিয়ের কাছে নিয়ে যায়। সবাই মাথা নিচু করে। তখন মোজো ভাবে কে হয়তো অনেক বড় মানুষ, কারণ সবাই তাকে রেসপেক্ট দিচ্ছিল। মোজো ভেতরে আসে আর সে গ্রেকে দেখে শকড হয়ে যায়। সেখানে নানা রকম খাবারের ডিশ রাখা আছে। প্যানি তখন বলে তোমরা দুজন আরাম করে বসে খাবার খাও, আমাদের বস কিছুক্ষণের মধ্যেই আসবে। এটা বলে সে চলে যায়। এই দুজনের অবস্থা তো খারাপ হয়ে যায়, দুজনেই ভয় পেয়ে যায় যে এই কেটাকে, মানে ওই যে ইংরেজি শব্দের যে ওয়ার্ডটা কে আছে না, ওইটারই আর কি নাম হিসেবে ইউজ করতেছে। তো যাই হোক, তারা ভাবতে থাকে আমাদের বডির পার্টস চুরি করে বিক্রি করে দেবে না তো। মোজো তখন বলে বডির পার্টস চুরি করতে এরকম ইনভাইট করে না, বুঝতে পেরেছো গাধা কোথাকার। তারপর গ্রে তাড়াতাড়ি বসে খাবার খেতে শুরু করে আর মোজোর মুখেও খাবার ঢুকিয়ে দেয় আর বলে নাও তুমিও খাও, এই ক্রাইমে সামিল হয়ে যাও। মোজো অনেকদিন হলো ক্ষুধার্ত ছিল, তাই সেও খাবার খেতে শুরু করে। খাবার খেতে খেতে তারা ড্রিঙ্কও করে। তখন সেখানে লি আসে আর দুজনে তো একদম পুরো শকড হয়ে যায়। তো মোজো বলে চ্যাং তুমি বেঁচে আছো? আপনারা তো জানেনই লি চ্যাং। তো লিকে জীবিত দেখে আর এত পাওয়ারফুল দেখে দুজনেই খুবই খুশি হয়ে যায়। গ্রে তো বলে আরে ইয়ার তুমি এত বড় মানুষ হয়ে গেছো আর তুমি আমাদের জন্য এত কিছু করছো, তাহলে তো তুমি জংইউনকেও ডাকতে পারতে। এটা শুনে প্যানি আর রশি ভয় পেয়ে গ্রেকে বাইরে নিয়ে যায় আর লিকে বলে তুমি মোজোর সাথে কথা বলো, আমরা একে সামলাচ্ছি। লি মোজোকে বলে আপনার কথা শুনে আমার অনেক আফসোস হয়েছে, এইসব কিছু যে কৃতিকালাপ। সে শুধু আপনাদের চাকরি থেকে বের করে দিয়েছে তাই না, সে ডোডো গ্রুপকে শেষ করে দিতে চাচ্ছে। এখানে মোজো ইমোশনাল হয়ে বলে আমি ওই কোম্পানির জন্য দিনরাত মেহনত করেছি, তার বদলে আমি কি পেলাম? শুধু ধোঁকা। আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছে ইয়ার। তখন লি বলে আপনি চিন্তা করবেন না, আমি এখানে একটি জাহাজের বিজনেস শুরু করেছি যেটাতে আমার আপনাকে প্রয়োজন, আপনি আমার কোম্পানিতে জয়েন করেন, এটা অ্যাডভান্স রাখেন। এটা বলে লি মোজোকে একটা চেক দেয়। মোজো তো শক হয়ে যায়, কারণ এটা 3 মিলিয়নের চেক। লি তখন বলে এটা তো কিছুই না, আপনি তো এর থেকেও বেশি হকদার। আপনার মতো বিশ্বস্ত আর ইমানদারি লোক হয়তো আমি আর কোথাও পাবো না। ডোডো গ্রুপ তো আসলে হীরাকে হারিয়ে ফেলেছে, তারা খুব পস্তাবে, দেখে নিন। তখন মোজো কান্না করে আর বলে আমি সারা জীবন এই সাহায্যের কথা ভুলবো না। অন্যদিকে প্যানি আর রশি গ্রেকে বলে লিয়ের মাথায় গুলি লেগেছিল, যার জন্য তার মাথায় অনেক ব্যথা হয়। জংইউনের কথা তাকে খুবই বিরক্ত করে। আপনারা তো জানেনই লিয়ের মাথা থেকে জংহিউন মানে জিনার সব স্মৃতি বের করে দেওয়া হয়েছে। এজন্য তারা গ্রেকে বলে লিয়ের সামনে যেন জিনার নাম না নেওয়া হয়। যদি লিয়ের জংইউনের কথা মনে পড়ে তাহলে সে ছটফট করে মারাও যেতে পারে। এইভাবে দুজন গ্রের ব্রেন ওয়াশ করে দেয়। এই কথা শুনে গ্রের জিনার জন্য অনেক খারাপ লাগে। পরের সিনে জিনা একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল,
তখন সেখানে নাথান পৌঁছে যায়। নাথানকে দেখে জিনা তো অনেক রেগে যায়। নাথান বলে, দেখো যে তোমার এবং আমার দুজনেরই শত্রু, কেননা আমরা দুজন মিলে তাকে শেষ করে দিই। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আমার কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার বানাবো। যদি তুমি রাজি থাকো তাহলে আজ রাতে এই বারে এসো। এটা বলে সে একটা বারের ঠিকানাও দেয়। পরের রাতে জিনা ওই বারে যায়। সেই বারে এন্ড্রু আসে একজন লয়ারের সাথে দেখা করতে, কারণ সে কোনো অবস্থাতেই জিনাকে ডোডো গ্রুপে নিতে চায় না। এন্ড্রু এর ভয় যদি সে ডোডো গ্রুপে জয়েন হয়ে যায় তাহলে তাকে জেজের সাথে শত্রুতা করতে হবে আর নিজেকে সিইও পজিশন থেকে সরে আসতে হবে। কিন্তু তারপরেও সে জিনাকে অনেক পছন্দ করে। মনে আছে তো আপনাদের? জিনাকে দেখে সে মিটিং ক্যান্সেল করে সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই সেখানে নাথান আসে। নাথান জিনার হাত ধরে বলে, তাহলে তুমি আমার টিমে আসার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছো? তাহলে চলো একা একটু ডিসকাশন করি। এটা বলে নাথান তার রুমের চাবি জিনাকে দিয়ে চলে যায়। তারপর জিনাও সেখানে যেতে থাকে। তখন এন্ড্রু জিনাকে থামিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? জিনা তখন বলে, কোথায় যাচ্ছি সেটা জেনে তোমার কি? তুমি আমাকে কখনো বুঝতে পারোনি। আমার ভাই যখন মারা গিয়েছিল তখন আমার কি অবস্থা হয়েছিল তুমি জানো? চুপচাপ আমার রাস্তা থেকে সরে যাও। আমি ডোডো গ্রুপের লয়ার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আর তার জন্য আমি সব কিছুই করতে পারবো, সবকিছু, বুঝতে পেরেছো? ওইদিকে নাথান তো খুশিতে জিনার জন্য বেড সাজাতে শুরু করে। তখনই ডোর বেল বেজে ওঠে আর নাথান বলে, আরে মেরি জান, ডোর বেল বাজানো কি প্রয়োজন? চাবি তো তোমাকেই দিয়েছি, ভেতরে চলে আসো। কিন্তু তখন এন্ড্রু ভেতরে আসে আর নাথানকে মারতে থাকে আর বলে, তোমার এত বড় সাহস কি করে হয় জিনাকে এখানে ডাকার? নাথান তখন বলে, তুমি এত কেন জ্বলে যাচ্ছ? সে তোমার গার্লফ্রেন্ড হয় নাকি? দুজনের মধ্যে এখানে খুবই লড়াই হয়। এখান থেকে পরের সিন দেখানো হয়। এন্ড্রু বাইরে আসে আর জিনাকে দেখে যে সে তার ভাইয়ের ছবি দেখছিল। এন্ড্রু তার অ্যাসিস্ট্যান্টকে বলে, ডোডো গ্রুপের নতুন লয়ার পাওয়া গেছে, তুমি বাকি সব ইন্টারভিউ ক্যান্সেল করে দাও। এইভাবে সে জিনাকে লয়ার হিসেবে নিতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে যখন সিন্ডি জগিং করছিল তখন তার পাশ দিয়ে লি আর রুশি যায়। সিন্ডি তো লিকে দেখে চ্যাং বলে ডেকে ওঠে। সিন্ডির প্রথমে মনে হয় সে চ্যাং, তারপর সে ভাবে না, চ্যাং তো মারা গেছে। তারপর সিন্ডি আবার বলে, চলো তার পিছু করি। আর যখনই সিন্ডি তার পিছু করে তখনই লি আর রশি জোরে জোরে দৌড়ায়। লিফটে লি রশিকে বলে, আমি তো আবার এই মেয়েকে কখনো ভালোবাসিনি, যার জন্য সে আমার পেছনে পেছনে পড়ে আছে। আমি কি তাকে চিনতাম? রশি তখন হাসি দিয়ে বলে, হতেও পারে, কারণ তুমি কিছুদিন তার অ্যাসিস্ট্যান্ট ছিলে। মনে হয় লিয়ের মাথা থেকে তার স্মৃতিও মুছে গেছে। ওইদিকে সিন্ডি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তার ব্যাপারে কিছু জানতে পেরেছো কিছু? আমার তো তাকে চ্যাংই মনে হয়েছিল, কিন্তু সবাই তাকে বলে এটা হতেই পারে না, চ্যাং তো মারা গেছে ম্যাডাম। ওইদিকে লিয়ের টিম জেজের জন্য নতুন প্ল্যান করছে। প্যানের কাছে বারবার ফোন আসে। তখন লি বলে, কলটা ধরো, কোনো সমস্যা নেই। তখন প্যানিও কল ধরার জন্য আলাদা জায়গায় যায়। আসলে জেজেই কল করেছিল, কিন্তু প্যানির ফোনের কপি তো লিয়ের কাছে আছে। তখন তারাও কলটা ধরে শুনতে থাকে। জেজে বলে, আরে কোথায় মরে গেছো তুমি? তুমি কি জানো যে লি বেঁচে আছে? প্যানি তখন বলে, আমি তো ফরেনে ছিলাম, কয়দিন আগে এসেছি। জেজে তখন বলে, ফরেনে ছিলে সেটা বাদ দাও, আমার কথা শোনো, লি বেঁচে আছে। আর তোমার মনে আছে তো যে ওই ব্লুপ্রিন্টের মাধ্যমে চায়নাতে আমাকে বিজনেস চালাতে তুমি সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিলে আর আমাকে প্রমিসও করেছিলে আর ডিল সাইনও করেছিলে তুমি, তার কি হলো? দেখো, তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি আমার জায়গায় আসো। এটা বলে সে কল কেটে দেয়। তারপর প্যানি জেজের সাথে দেখা করতে যেতে থাকে। তখন পার্কিংয়ে লিয়ের লোকেরা তাকে ধরে ফেলে। ওইদিকে লি তার বাবা মানে বসের সাথে কথা বলে। বস বলে, দেখো বাবা, বিজনেসে রুলস মোতাবেক কাজ করতে হয়। তখন মোজে বলে, কি রুলসের কথা বলছো? লি তখন বলে, রুলস মানে হলো ধোঁকাবাজের শাস্তি হলো মৃত্যু। সে মরতে যাচ্ছে। এই কথা শুনে গ্রের তো অবস্থা খারাপ হয়ে যায় যে এই চ্যাং ভয়ানক ডন কবে থেকে হলো। এখান থেকে দেখানো হয় লি প্যানিকে শুট করবে, এজন্য লির লোক লিকে বন্দুক দেয়। তারপর লি একাই একটা রুমে যায় যেখানে প্যানিকে বাধা হয়েছিল। তখন সে প্যানিকে বলে, তুমি তো আমাদের সংগঠনের রুলস জানো তাই না? প্যানি বলে, হ্যাঁ, আর এটাও জানতে পেরেছি যে আমার সময় শেষ হয়ে এসেছে। লি বলে, ভেরি গুড, আমি তোমাকে শুধু একটাই প্রশ্ন করব, সেদিন আমাকে শুট করার প্ল্যান তোমার আর তোমার অ্যাসিস্ট্যান্টের ছিল তাই না? তাহলে তোমরা বসকে শুট করার চেষ্টা কেন করেছিলে? প্যানি বলে, তোমাকে শুট কিভাবে করব বলো? তোমাকে বাঁচানোর জন্য আমি আমার অ্যাসিস্ট্যান্টকে মেরে ফেলেছি, কারণ সে গাড়িতে বোম সেট করেছিল। আমার তোমাকে আগে ভালো লাগতো আর এখনো ভালো লাগে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।
কিন্তু আমি খুশি কারণ তোমার হাতে আমার মৃত্যু হবে। এটা বলে সে কান্না শুরু করে। তখন লি বুঝতে পারে না যে সে কি করবে। তখন শুধু একটা শুট করার শব্দ শোনা যায়। লি বাইরে আসে আর তার বন্দুক একটা লোককে দেয়। তো এদিকে প্যানিকে দেখা যায় যে চেয়ারের সাথে নিচে পড়ে আছে। লি বলে তার বডির কাজ মোজো সামলাবে, আমাদের এখন যাওয়া উচিত। এটা বলে সে সবাই চলে যায়। তারপর যখন মোজো গিয়ে চেক করে তখন দেখে প্যানি মরে যায়নি, সে বেঁচে আছে। তখন মোজো বলে লি লোকেরা আর বিশেষ করে বস যেন জানতে না পারে, এই জন্য লি তোমাকে জীবিত ছেড়ে দিয়েছে। না হলে রুলসের বাইরে যাওয়ার জন্য লিয়ের জীবনও বিপদে পড়তে পারে। তুমি কোথাও চলে যাও আর এখানে কখনো এসো না। প্যানি তখন বলে যে আমাকে বিশ্বাস করে যে আমি তার জন্য কাজ করি, এই জন্য আমি তার সাথে জয়েন করব আর তাদের সব ইনফরমেশন আমি তোমাকে দেব। এর থেকে লিয়েরও সাহায্য হয়ে যাবে। এরকম করে আমি একজন ডাবল এজেন্ট হয়ে কাজ করব। আর কোনো রাস্তা না পেয়ে মোজো রাজি হয়ে যায়। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফকে দেখানো হয়। চেয়ারম্যানের ওয়াইফ পিএকে বাসা থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু তখন পিএ বলে আমি শুধু চেয়ারম্যানের পিএই না, আমি তার বন্ধুও। তোমার এসব চাল আমার কাছে চলবে না। চেয়ারম্যানের ওয়াইফ রেগে গিয়ে বাকি চাকরদেরকে ডেকে নিয়ে আসে আর বলে আজ থেকে তোমরা চেয়ারম্যানের জন্য কোনো কাজ করবে না। তার খাবার বানানো, কাপড় ধোয়া, তার রুম পরিষ্কার করা, এসব কোনো কাজ করবে না, কারণ এসব কাজ পিএ করবে। কি পিএ, তোমার কেমন লাগলো? আসলে পিএ তো চেয়ারম্যানের রফাদার, তাই সব কাজ সে পিএর মাথায় দেয়। তারপর চেয়ারম্যানের ওয়াইফ চেয়ারম্যানকে ওষুধ দিতে গিয়ে তার উপরে পাগলের মতো চিল্লায় আর বলে আমাকে তুমি কেন অত্যাচার করছো? এখন তুমি সারা জীবন এখানে হুইল চেয়ারেই বসে থাকবে, জীবনে আর কখনো তুমি হাঁটাহাঁটি করতে পারবে না। আর তোমাকে এইভাবে দেখে আমি খুবই খুশি হব। আমি জুয়ান একটা মাইয়া, বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া। ও সে যৌবনে জ্বালা মিঠাই না রে মরে। এটা বলে সে চেয়ারম্যানকে ওষুধ দেয়, কিন্তু চেয়ারম্যানের বিশ্বাস যে তার পা অবশ্যই ঠিক হয়ে যাবে। সে বলে যখন আমি ঠিক হয়ে যাব তখন দেখো আমি তোমার কি অবস্থা করি। তো এদিকে পিএ তার সব প্রয়োজন পুরা করে, তার ভালো করে দেখাশোনাও করে। তারপর আমাদের জেজেকে দেখানো হয় যে পাবলিক স্পিচ তৈরি করছে, যে কি কি মিথ্যা কথা বলবে সে, কিভাবে লোকেদেরকে টুপি পরাবে, এমন কি করলে লোকেরা আমার উপরে বিশ্বাস করবে, ইত্যাদি ইত্যাদি। তখন জেজের কাছে প্যানির কল আসে। প্যানি বলে আমি মরতে মরতে বেঁচে গেছি। লি জানতে পেরে গেছে যে আমি আপনার জন্য কাজ করি, কিন্তু অনেক বিপদ পার করে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। জেজে তখন তাড়াতাড়ি প্যানিকে বাসায় ডাকে। প্যানি তখন বলে যদি লি বা লিয়ের কোনো লোক আমাকে দেখে তাহলে আমার মৃত্যু নিশ্চিত। তারা জিজ্ঞাসা করে একটা কথা বলো, লিয়ের প্ল্যান কি? প্যানি বলে সে তো আমাদের এখনো কোনো প্ল্যান বলেনি, কিন্তু আমি তার একজন মানুষকে খুব ভালো করে চিনি যে ইনফরমেশন দেবে। জেজে তখন বলে কিন্তু তুমি লিকে কেন শেষ করতে চাও, এমন কি হয়েছে? প্যানি বলে যদি আমাকে বেঁচে থাকতে হয় তাহলে তাকে শেষ না করলে আর কোনো উপায় নেই, এই জন্য প্লিজ আমাকে সাহায্য করুন। তখন কিমি বলে তুমি ভয় পেও না, এটা তোমার বাসা ভাবো আর তোমার জিনিস নিয়ে এখানে চলে আসো। এটা বলে তারা প্যানিকে পাঠিয়ে দেয়, কিন্তু জেজে তো অনেক চালাক। সে বলে আমাদের এত তাড়াতাড়ি তার উপরে বিশ্বাস করা উচিত না। নেইল বলে সত্যি জানার জন্য একটা প্ল্যান আছে আমার কাছে। এটা বলে সে জিরাটকে কল করে আর বলে এটা কি সত্যি যে লি প্যানিকে শেষ করার জন্য অর্ডার দিয়েছে? জিরাট বলে হ্যাঁ, আমার লোকেরা বলল এই ইনফরমেশনটা সত্যি। তাদের সংগঠনের নিয়ম অনুসারে প্যানিকে মেরে ফেলার অর্ডার দেওয়া হয়েছে। যদি তারা কোনো জায়গায় প্যানিকে দেখে তাহলে তাকে শুট করে দেবে। এই কথা শুনে জেজে বলে সত্যিই প্যানির জীবন বিপদে, এই জন্য আমাদের তার উপরে বিশ্বাস করতে হবে। যদি আমরা এই বিপদে তার সাথে থাকি তাহলে অবশ্যই লিয়ের প্ল্যানের ব্যাপারে আমরা কোনো না কোনো ইনফরমেশন তো পাবোই। পরের সিনে প্যানি একটা বারে বসে ড্রিঙ্ক করছিল। সেখানে জেজেও আসে আর বলে তুমি এত কেন ড্রিঙ্ক করছো? প্যানি বলে হয়তো আপনি লিয়ের ব্যাপারে জানেন না, সে আমার জীবন নিতে যাচ্ছিল কিন্তু অনেক মুশকিলে জীবন নিয়ে পালিয়ে এসেছি। এখন আর আমার কে আছে, আমার চিন্তা কে করবে? প্যানি তো তার ড্রামা শুরু করে দেয়। তখন জেজে তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে যে তুমি একটু বাইরে যাও। সেও বাইরে চলে যায়। তখন জেজে তাকে শান্ত করার নাম করে তাকে স্পর্শ করে আর বলে ভয় পেও না, আমি আছি তোমার সাথে। এই কথা শুনে প্যানি মনে মনে বলে এখন এসেছো আমার রাস্তায়, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। অন্যদিকে লিয়ের টিমকে দেখানো হয় যেখানে তারা টিভি দেখছিল। সেখানে লয়ারের বিষয়ে জিনা কিছু বলছে, তাকে দেখে লি বলে এই মেয়ে ঠিক হবে, তার মাধ্যমে আমরা আমাদের প্ল্যান সাকসেস করব। মোজো তখন চমকে গিয়ে বলে তুমি একে চেনো না? এটা হলো জং হিউন, যে তোমার সাথে ডোডো গ্রুপে কাজ করত। যখনই সে জং হিউনের নাম নেয় তখন লিয়ের মাথা ব্যথা শুরু হয়
আর সে ছটফট করতে করতে নিচে বেহুশ হয়ে পড়ে যায়। তখন গ্রে বলে, সরি মোজো, আপনাকে আগে বলে দেওয়া উচিত ছিল যে কোনো অবস্থাতেই আমাদের লিকে জংহিউনের কথা মনে করিয়ে দেওয়া যাবে না, না হলে তার জীবন বিপদে পড়ে যাবে। যখনই সে জংহিউনের নাম শুনবে তখনই তার মাথায় অনেক জোরে ব্যথা হয়। অন্যদিকে জিনার অফিসে কল আসে যে জিনাকে ডোডো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে চয়েস করা হয়েছে। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় আর বলে, চলো কিছু তো ভালো হয়েছে। জিনাও বিশ্বাস করতে পারে না যে এটা কিভাবে হলো। আসলে এন্ড্রিউ তাকে সিলেক্ট করেছে। নাথান এন্ড্রিউকে বলে, তুমি জংহিউনকে ডোডো গ্রুপে আবার ফিরিয়ে এনে ফেসে গেছো। তুমি জেজেকে সাপোর্ট করো, কিন্তু জংহিউন জেজেকে শত্রু মনে করে। তুমি জংহিউনকে ভালোবাসো আর এখন তুমি জেজের সাইডও নিতে পারবে না আর জংহিউনের সাইডও নিতে পারবে না। তুমি একটা চক্রে ফেসে গেছো, তুমি নিজেই তোমার মাথায় গবর নিয়েছো। এটা বলে সে চলে যায়। পরের সিনে জিনাকে ডোডো গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজার বানানো হয় আর তার কাজ তাকে বুঝিয়ে দেওয়ার জন্য এন্ড্রিউ তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। সেই রেস্টুরেন্টে একটু সাইডে লিয়ের টিম বসেছিল আর লি তাদের কথা শোনার চেষ্টা করে কিন্তু শুনতে পায় না। আসলে এন্ড্রিউ জিনাকে বলে, চায়না থেকে কে নামের একজন বড় বিজনেসম্যান এসেছে যে জাহাজের প্রজেক্ট করছে। তার কন্ট্রাক্ট ডোডো গ্রুপকে পেতে হবে আর তার জন্য লিগালি যা কিছু করতে হবে সবকিছু তোমাকে করতে হবে। কিন্তু জিনা বলে, আমার প্রথমে যে সব ফাইল চাই। তখন এন্ড্রিউ তো টেনশনে পড়ে যায় আর বলে, সেটা তুমি পাবে না, কারণ তুমি এখানে কোম্পানির লয়ার হয়ে এসেছো নাকি পার্সোনাল রিভেন্সের জন্য। অন্যদিকে লি বলে, এই এন্ড্রিউকে দেখেছি কতদিন হলো, আজও তাকে আমার পাগল মনে হয়। তখন মোজো আর গ্রে বলে, এটা সেই লয়ার যাকে তুমি টিভিতে দেখেছিলে। তার মনে হয় তার ভাইয়ের হত্যা জেজে করেছে, এই জন্য সে জেজেকে হত্যাকারী প্রমাণ করার জন্য অনেক কিছুই করছে। তখন লি বলে, তাহলে তো সে আমাদের প্ল্যানের জন্য একদমই পারফেক্ট। আপনি তার সাথে দেখা করেন আর আমাদের প্ল্যান তাকে বলেন। তারপর মোজো জিনার সাথে দেখা করতে যায়। মোজোকে দেখে জিনা শকড হয়ে যায় আর খুশিও হয়। সে বলে, স্যার আপনি কেমন আছেন? মোজো বলে, ঠিকই আছি, কিন্তু আমার তোমার সাথে একটু জরুরি কথা আছে। পরের সিনে দুজন গাড়ি করে যাচ্ছিল। তখন মোজো জেজের ব্যাপারে না জানি কি বলছিল তাকে, আর এটা পরে জানা যাবে যে কি বলছে সে। অন্যদিকে ইলেকশনের সার্ভার দেখানো হয় যে এই ইলেকশনে কে কত পেয়েছে আর কে হেরে গেছে। সেখানে জেজে জিতে গেছে। এই কথা শুনে জেজের তো খুশির ঠিকানা থাকে না। নীল তখন বলে, এত খুশি হয়ে লাভ নেই, মাঠে নেমে ক্যাম্পেইন করতে হবে, তখন দেখতে হবে এটা ভালো নাকি খারাপ। তখন জিনা কিমিকে কল করে আর বলে, সরি, সেই দিন ইন্টারভিউর মধ্যে আমি আপনারও নাম নিয়েছি এবং আমি এটাও বলেছিলাম যে এর পরে ইন্টারভিউ আপনার হবে। এর জন্য আপনি আমার সাথে একটা লাইভে ইন্টারভিউ করবেন। আমি আপনাকে প্রমিস করছি যে এই ইন্টারভিউর মাধ্যমে আপনি জেজের ওয়াইফ আর নেইলের মেয়ে হিসেবে আপনি আপনার পার্টির ব্যাপারে বলতে পারবেন। আমিও আপনাকে সাপোর্ট করার মতো প্রশ্ন করব। কিমিও রাজি হয়ে যায়, কারণ তার মনে হয় তার ইন্টারভিউর জন্য যদি জেজের ইলেকশন আরো স্ট্রং হয়ে যায় তাহলে চেষ্টা করতে সমস্যা কি। মোজো তারপর জিনাকে বলে, সেই ইন্টারভিউতে এর জন্য আমি তোমাকে কিছু ছবি দেব যেটা তোমাকে ওই শোতে দেখাতে হবে। জিনাও কনফিউজ হয়ে যায় আর বলে, আপনাকে এসব করতে কে বলেছে? যে আপনাকে দিয়ে এসব করাচ্ছে আমি তার সাথে দেখা করতে চাই। তখন মোজো বলে, কোনো সমস্যা নেই, সময় হলেই তুমি তার সাথে দেখা করো। অন্যদিকে সিন্ডিকে দেখানো হয় যে কে দেখার জন্য ওতলা হয়েছিল আর তার জন্য ড্রিঙ্কের বোতলও আনে, কিন্তু সে সিন্ডিকে রিজেক্ট করে দেয় আর তাকে সে দেখতেও চায় না। সিন্ডি তো রেগে যায় যে তার এত সাহস, আমাকে অপমান করছে। লি বলে, আমার পুরো বিশ্বাস, আমি কখনোই এই মেয়েকে ভালোবাসিনি। তারপর আমাদের লাইভ টিভি শোকে দেখানো হয় যেখানে কিমি, জিনা আর একজন হোস্ট আছে। কিমি তো জেজের পার্টির জন্য প্রশংসার ডালা নিয়ে বসে যে ইলেকশনে যদি আমরা জিতে যাই তাহলে গরিবদের আমরা সুবিধা দেব, আমরা দেশের উন্নতির জন্য আরো এগিয়ে নিয়ে যাব। তখন জিনা বলে, যদি কেউ কিমিকে প্রশ্ন করতে চান তাহলে এই নাম্বারে কল করবেন। তখন গ্রে কল করে বলে, আমার একজন বন্ধু ছিল যে জেলে ছিল, তার উপর দোষ দেওয়া হয়েছিল যে সে লি নামের একজন বড়লোক অন্ধ ছেলেটির মাসিকে মেরেছে। কিমি তো এই কথা শুনে ভয় পেয়ে যায়। তখন জিনা বলে, এই কেস তো পুরনো, তাহলে আপনি তার ব্যাপারে কেন জিজ্ঞাসা করছেন? গ্রে বলে, আমার বন্ধু বলেছিল যে সে তার মাসিকে হত্যা করেনি, অন্য কেউ করেছে। সে আমাকে কিছু ছবিও দিয়েছিল, আমি কি ওই ছবি আপনাকে পাঠাতে পারি? কিমি তো শকড হয়ে যায় যে সে কি ছবি পাঠাতে চাচ্ছে। সে হোস্টকে বলে, প্লিজ এখানে কাট করে দিন, কিন্তু সে বলে, ম্যাডাম এটা লাইভ শো, কাট করতে পারবো না। অন্যদিকে জেজে অনেক সুন্দর করে ইলেকশন ক্যাম্পেইন করছিল, সেখানে লি আর মোজো আসে, কিন্তু প্রথমের মতো সে লিকে দেখে ভয় পায় না। কিন্তু লি সেখানে একটা বড় টিভিতে ওই ছবিগুলো দেখায়। ছবিগুলো দেখে জেজে চমকে যায়, কারণ ওইগুলো জেজের আর কিমির ছবি ছিল। আর ওই সব ছবি হলো যখন জেজের প্রথম ওয়াইফ বেঁচে ছিল।
আর কিমির সাথে তার সম্পর্ক ছিল। তখন লোকেরা লাইভ কল করে যে চরিত্রের ওপরে আঙ্গুল তোলে। যে তো একদমই শকড হয়ে যায় যে এটা কি হয়ে গেল। সে কিছু করতেই যাবে আর তখনই এই পার্টটি শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই গল্পটি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পরবর্তী পার্ট যে আরো অসাধারণ হতে যাচ্ছে সেটা তো অবশ্যই বুঝতেই পারছেন। দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।